হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সুপার 50তে অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাভারেজ চ্যাপ্টার। আমার মনে হচ্ছে টোটাল 6টা ভিডিও হয়েছে। তো যাই হোক, এবার সেকেন্ড যে চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত। ওকে, তো সবার আগে আসি রেশিও। রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে অনুপাত। এই রেশিওতে দুভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে রিলেশন, আর একটা হচ্ছে ফ্র্যাকশন। রিলেশন কি? রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। আর ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ওকে, তো রিলেশন আমরা বুঝতে পারছি, সম্পর্ক অ্যাটলিস্ট কি হয়, যে কোনো জিনিসের সম্পর্ক করতে গেলে মিনিমাম দুজন মানুষের দরকার হয়। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বাবা মায়ের সম্পর্ক হতে পারে, ঠিক আছে, মা ছেলের সম্পর্ক হতে পারে, বাবার সাথে ছেলের, মামা মামি, যে কোনো সম্পর্ক, ঠিক আছে, বন্ধু বান্ধব, ইচ অ্যান্ড এভরিথিং। যে কোনো সম্পর্ক হতে গেলে অ্যাটলিস্ট কমপক্ষে দুজন মানুষের হওয়া খুবই জরুরি। দুজন, মানে দুজন যদি না হয়, দুজনের থেকে যদি কম, মানে কোথায় যদি একজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সম্পর্ক কিন্তু হয় না। একজনের মধ্যে আমি একাই আছি, কোনো একটা সম্পর্কে আছি, এটা কোনোদিন হয় না। অ্যাটলিস্ট দুজন দরকার হয়। ওকে, তো সেক্ষেত্রে আমি দুজনের জন্য ধরে নিচ্ছি একটা এ আর একটা হচ্ছে বি। ক্লিয়ার? তো এবারে যেটা হচ্ছে, এই দুজন তো আরবিটারি, স্বাধীনভাবে আছে, ওরা ইন্ডিপেন্ডেন্ট। এদেরকে একটা সম্পর্কে নিয়ে আসবো। তো এদেরকে একটা সম্পর্কে আনার জন্য আমাকে কি করতে হবে? এদের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে হবে। সেই বন্ডিংটা তৈরি করার জন্য কি দেওয়া হয় না, ইজ টু দেওয়া হয়। এটাকে কি বলে? এটাকে বলে ইজ টু। ওকে, তার মানে এ ইজ টু বি, এই যে আমরা যখন লিখে দিচ্ছি সেই জিনিসটা তখন হয়ে যাচ্ছে কি, তার মানে এ আর বির মধ্যে একটা কি আছে, রিলেশন আছে। রিলেশনটা আছে বোঝা কি করে বুঝতে পারছি না, যে মাঝে ইজ টু অনুপাত, অনুপাত যে এটা সিম্বলটা দিয়েছে, সাইনটা দিয়েছি, এটাকে বলা হয় অনুপাত বা ইজ টু। ওকে, তো তার মানে আমি বুঝতে পারছি এই যে মাঝে এ আর বি এর সাথে কি একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা বোঝার জন্য কে ডিফাইন করে বলো তো? এদের মধ্যে এ আর বি এর মধ্যে যে সম্পর্ক আছে এটা ডিফাইন করে শুধুমাত্র এইচসিএফ, মানে যাকে আমরা বাংলাতে বলি গসাগু। ওদের মধ্যে সম্পর্কটা একমাত্র এইচসিএফ হচ্ছে ডিফাইন করে। ক্লিয়ার? তার মানে আমি কি বললাম না, রিলেশন হচ্ছে সম্পর্ক। সম্পর্ক শুধুমাত্র মিনিমাম কমপক্ষে দুজন পাবলিক বা মানুষের বা যে কোনো জিনিসের বলো না, অ্যাটলিস্ট দুজনের লাগবে। দুজন হলে কি ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যাবে। তো এই দুজন তো আর্বিট্রারি, যে কোনো দুজন আছে, স্বাধীনভাবে আছে। তো ওদেরকে সম্পর্কে আনার জন্য আমাকে কি করতে হবে না, ওদের মধ্যে আগে এইচসিএফ বের করতে হবে। যদি এইচসিএফটা আমি 1 দেখাতে পারি, যে এইচসিএফটা কত হচ্ছে, এইচসিএফ এর ভ্যালু যদি 1 হয়, বা এইচসিএফ এর ভ্যালু যা খুশি হতে পারে, সেটাকে 1 বাদে যে কোনো নাম্বার হলে কি হবে, তখন এই আরবিটারি নাম্বারগুলোকে এইচসিএফ দিয়ে ভাগ করব। আরবিটারি নাম্বারগুলোকে এইচসিএফ দিয়ে ভাগ করব। ভাগ করলে ওটাকে আমরা ডাইরেক্টলি কি করব, সম্পর্কে লিখতে পারবো। তখন এটাকে বলবো আমরা কি, রেশিও। দেখো একটা জিনিস, যে কোনো মানুষের সাথে, আমার সাথে সম্পর্ক, ধরো একজনের সম্পর্ক আছে, তার মানে কি আমার সাথে ওর কিছু না কিছু একটা তো কোনো একটা জায়গায় মিল আছে। তবে তো আমি সবার সাথে তো আর বন্ধুত্ব, ধরো বন্ধুত্বই ধরো না কেন, সবার সাথে তো বন্ধুত্ব হয় না। আমি ছোটবেলা থেকে ধরো যাদের সাথে পড়াশোনা করেছি, বড় হয়েছি, এখন তাদের সাথে অনেকের সাথে হয়তো আমার যোগাযোগ নেই। তো সেক্ষেত্রে কেন হচ্ছে না, কারণ ওদের মেন্টালিটি আমার মেন্টালিটির সাথে ম্যাচ করছে না, বা কোথাও না কোথাও বন্ধুত্ব দেখবে সেই জায়গায় হয়ে ওঠে যাদের মধ্যে একটু কিছু না কিছু তুমি কমন পাবে। তো এখানেও দেখবে এই যে এ আর বি যে নাম্বার দুটো নিয়েছি না, এদের মধ্যে কমন হচ্ছে এইচসিএফ কি না, এক। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই দুটো কিন্তু একই রাশির, মানে এদের এককগুলো কিন্তু সেম হবে। 1 কেজি আলু আর 5 কেজি বেগুনের মধ্যে কিন্তু সম্পর্ক হতে পারে, কারণ ওদের ওজনটা হচ্ছে কেজিতে আছে, ওদের এককটা সেম। তবে কি ওদেরকে আমি অনুপাতে লিখতে পারবো। ক্লিয়ার? বা রেশিওতে লিখতে পারবো। এই জন্য 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওদের একক বা ওদেরকে একক রাশির হতে হবে, মানে এদের ইউনিটটা যেন সেম হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, যে এইভাবে রিলেশন থেকে আমরা যে কোনো আরবিটারি স্বাধীন দুটো নাম্বারকে এইচসিএফ বের করে, এইচসিএফ দিয়ে ভাগ করে আমরা কিন্তু অনুপাতে লিখতে পারি। আর যখনই অনুপাতে লিখে দেবো, তখন ওই অবস্থায় ওই যে দুটো নাম্বার আছে, ওই দুটো নাম্বারে কিন্তু এইচসিএফ কত হবে, 1 হবে। যে কোনো তুমি যত, মানে পৃথিবীর যেখানে মানে যাও, যে বই ঘাটো না কেন, তাদের যে অনুপাতগুলো আছে না, দেখবে অনুপাত সবসময় একদম লোয়েস্ট ফর্মে, মানে একদম কি বলে কাটাকাটি করে লোয়েস্ট ফর্মে লেখা থাকে।
যাতে করে তাদের এইচসিএফ যেন 1 হয়। এইচসিএফ যদি 1 না হয় ওটা কিন্তু আমরা অনুপাত মানে বলা যাবে, বলবো না কি বলা যাবে, কিন্তু প্রকাশ করতে পারবো না, কারণ কোনো সংখ্যার অনুপাতকে প্রকাশ করতে গেলে তার লোয়েস্ট ফর্মে ওটাকে কনভার্ট করতে হয়। মানে মোদ্দা কথা লোয়েস্ট ফর্মে নিয়ে আসার জন্য কি করতে হয়, ধরো ধরো দেওয়া আছে তোমার 80 আর 100, তাহলে এই দুটো আরবিটারি নাম্বার আছে, এদেরকে আমি একটা সম্পর্ক একটা রেশিওতে নিয়ে যাবো। এই রেশিওতে নিয়ে গেলে কি করবো, এদের এইচসিএফ কত বেরাবে, এইচসিএফ বেরাবে কত 20, তাহলে 20 দিয়ে ভাগ করে 20 4 80, 20 5 100। দেখো এই যে 4:5, এখন এদের এইচসিএফ কত বেরাবে, 1 বেরাবে। কারণ কি, একে আমি একটা সম্পর্কে বেঁধে দিয়েছি, একটা অনুপাত লিখে দিয়েছি, তাহলে যেই অনুপাত সিম্বল দিয়েছি তার মানে এদের এইচসিএফ কত হবে, 1 হতেই হবে। বোঝা গেল? তার মানে যে কোনো দুটো নাম্বার যাদের গসাগু 1, দুটো বা দুয়ের বেশি হতে পারে, তিনটে নাম্বার এবিসি অনুপাতে লিখতে পারি, তো যাদের গসাগু 1 এবং যাদের রাশিগুলোর একক কিন্তু যেন একই হয়, সেম হয়, তবে গিয়ে সেই সংখ্যাগুলোকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। ওকে। আর 2 নম্বর হচ্ছে ফ্র্যাকশন দিয়ে যদি বলতে চাই, দেখো যে জিনিসটা রেশিও ধরো x:y, একে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি x/y। ফ্র্যাকশন মানে ভগ্নাংশে লিখতে পারি, রেশিওকে ডাইরেক্ট ভগ্নাংশে লিখতে পারি, ভগ্নাংশ থেকে আবার উঠে রেশিওতে লিখতে পারি। ওকে, এটাও সেম জিনিস, ভগ্নাংশের যেরকম কোন একটা ভগ্নাংশের মান 1-এর সাথে যদি সমান হয়ে যায় তাকে বলা হয়, সেটার নাম আছে, 1-এর থেকে বড় হলে তার নাম আছে, 1-এর থেকে ছোট হলে তার নাম আছে, কি হয় প্রকৃত অনুপাত আছে, তারপর হচ্ছে তোমার অপ্রকৃত অনুপাত আছে। ওকে, সরি অনুপাত বলছি, প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে। ওই ভ্যালুটা ডিপেন্ড করছে 1-এর থেকে যদি সমান হয়, সমানুপাত হয় ওটাকে বলা হয়, মানে সমান অনুপাতটা সমান হয়ে যায়। এবার এই যে দুটো টার্ম আছে, দুটো টার্মেরও নাম থাকে। প্রথমেরটাকে কি বলা হয় বলো তো, প্রথমেরটাকে বলা হচ্ছে উত্তর পদ, কি বলা হয়, সরি পূর্ব পদ। এটাকে বলা হচ্ছে কি, অনুপাতের প্রথম যে পদটা ধরো 3:2, এই 3:2 এর 3টাকে বলা হচ্ছে কি পূর্ব পদ, আর 2টাকে বলা হচ্ছে কি উত্তর পদ। কি বললাম, প্রথমের টার্মটাকে বলা হচ্ছে পূর্ব পদ, দ্বিতীয় টার্মটাকে বলা হচ্ছে উত্তর পদ। ওকে, ভগ্নাংশ। তাহলে এই গেল মোটামুটি আমাদের অনুপাতের বেসিক আইডিয়া, যে কি জিনিসগুলোকে আমরা অনুপাতে লিখতে পারি। শুধু অনুপাত বলে দিলাম হলো না, আর এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। এই চ্যাপ্টারটার উপর কিন্তু পরবর্তীকালে অনেক চ্যাপ্টার ডিপেন্ড করে আছে, মিশ্রণ আছে, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ আছে, তারপর হচ্ছে তোমার অ্যাভারেজ তো করে গেলাম, সেগুলোর কিছু অঙ্ক কিন্তু রেশিও দিয়েও করা যায়, আবার রেশিওর কিছু অঙ্ক কিন্তু অ্যাভারেজ দিয়ে করা যায়, মিক্সচার এলিগেশন যেটা মিশ্রণ বললাম, হ্যাঁ সেটা আছে, পার্টনারশিপ আছে। তাহলে এই চ্যাপ্টারটা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কিছু নয়, শুধু নাম্বারগুলোকে দেখবে, রেশিওতে কনভার্ট করতে হবে, রেশিওতে সাজাতে হবে, সাজাতে পারলে বাকি কাজটা তোমাদের হয়ে যাবে। ওকে, এই গেল আমাদের রেশিওর বেসিক আইডিয়া। এবারে এখানে যে ভগ্নাংশটা আছে না, এই ভগ্নাংশের যে রেশিও থেকে আমরা ভগ্নাংশে লিখি, যাবতীয় যা কাটাকাটি কিন্তু ভগ্নাংশের সাথে কিন্তু হয়। মানে এই যে বললাম যে রেশিও মানে হচ্ছে রিলেশন, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। তাহলে সম্পর্কের হচ্ছে একটা লিমিটেশন থাকে, ইচ এন্ড এভরি রিলেশনের একটা লিমিটেশন থাকে, ওর বাইরে তুমি কিছু করতে পারবে না। ধরো একটা রিলেশন আছে x:y, তাহলে এই যে দুটো টার্ম আছে x আর y, একে যদি আমি কোনো একটা পার্টিকুলার নাম্বার যদি a দিয়ে গুণ করি, একে এই রিলেশনটা পুরোটাকে যদি আমি a দিয়ে গুণ করি, তার মানে এর সাথে x গুণ হবে আর এর সাথে কিন্তু y গুণ হবে। আমি একটাকে গুণ করলাম আর একটা ছেড়ে দিলাম, এরকম করলে কিন্তু হয় না, যেহেতু এগুলো একটা সম্পর্কে আছে। যা করব ওই সম্পর্কের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, যতগুলো নাম্বার থাকবে, সবার কাছে কিন্তু গুণটা সেম হবে। যদি ভাগ করি, ধরো a দিয়ে ভাগ করলাম, তাহলে আমি এটাকেও a দিয়ে ভাগ করব। শুধুমাত্র গুণ আর ভাগ এই দুটো করা যায়, যোগ আর বিয়োগ এগুলো করা যায় না। আমি চাইলাম x এর সাথে কিছু যোগ করে দিলাম, ধরো 5 যোগ করে দিলাম, এখানে y এর সাথে 5 যোগ করলাম, এটা কিন্তু হবে না। শুধুমাত্র মনে রাখবে গুণ আর ভাগ করা যায়, যোগ বিয়োগ করা যায় না। এটা হচ্ছে রেশিও থেকে রেশিওর লিমিটেশন, মানে রিলেশনের যে সম্পর্ক আছে ওদের মধ্যে, তার লিমিটেশন হচ্ছে এটাই, যে ওদের মধ্যে আমি শুধুমাত্র প্রোডাক্ট আর ডিভিশন, গুণ আর ভাগ এগুলো অ্যাপ্লাই করতে পারবো, যোগ আর বিয়োগ এগুলো অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার? তো এবারে এখানে কি টাইপের ম্যাথ আছে, এখানে কি টাইপের সলিউশন করা যেতে পারে সেগুলো একটু দেখবো। ফার্স্ট অফ অল আমি একটু বইটা বাদ দিয়ে একটু নিজের মতন করে দিচ্ছি, যে কি টাইপের হয় আগে বেসিক আইডিয়াটা একটু বুঝিয়ে দিই, তারপর বলছি। ধরো এখানে ফার্স্ট একটা ম্যাথ হতে পারে, ধরো a:b সমান আছে 1:2 ও b:c সমান 3:4 হলে এক নাম্বার a:c
কত হবে, 2 নাম্বার A:B:C এর ভ্যালু কত হবে, এই দুটো বের করতে বলতে পারে। তো এখানে দেখো নাম্বার অফ টার্ম কিন্তু দুটো আছে, দুটো রেশিও বা দুটো অনুপাত দেওয়া আছে। এই দুটো অনুপাত দেওয়া থাকলে না তোমরা সব থেকে সুবিধা হবে কোন প্রসেস জানো তো, এই প্রসেসটা যেটা আমি এখন করে দেখাবো। দেখো A B আছে 1:2, যে নাম্বার দুটো আছে শুধু লিখে দাও 1:2, আর 3:4 আছে তার নিচে লিখে দাও 3:4। বাংলায় আমরা দ লিখি না, বাংলায় দ লিখি, তো এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে দ মেথড বলে, এটাকে নাম দিয়েছি আমি দ মেথড। ঠিক আছে, তাহলে দ মেথড মানে ওই দয়ের মতন একটু লাইন টানবো, দয়ের মতন একটু লাইন টানবো, লাইন টেনে দিয়েছি। এবারে গুণ করব, কি বরাবর গুণ করব না, দেখো একের সাথে 3-এর একটা সম্পর্ক আছে, লাইন আছে, তার মানে একের সাথে 3 গুণ হবে, একটা গুণ করে অনুপাত দিব। আবার 3-এর সাথে 2-এর লাইন আছে, দেখো তার মানে 3 × 2 = 6 হবে। ওকে, আর একটা 2-এর সাথে 4-এর লাইন আছে, মানে 4-2 = 8 হবে। এই যে যেটা বেরালো সেটা কি বেরালো বলো তো, এটা বেরালো A:B:C, মানে ডাইরেক্ট আমি ভ্যালু পেয়ে গেলাম কত, 3:6:8। এখান থেকে চাইছে এসি, এসি মানে কোনটা, এ প্রথমেরটা সি শেষেরটা, তাহলে A:C এর ভ্যালু কত হবে, 3:8। বোঝা গেল, খুবই সোজা। শুধুমাত্র মনে রাখবে দুটো অনুপাত দেওয়া থাকলে, দুটো অনুপাত দেওয়া থাকলে আমরা কি মেথড ইউজ করব, আমরা এই দ মেথডটা ইউজ করব। পরপর প্রথম অনুপাতটা লিখে দেব, একটু শুধু মাথায় রাখবে এ বি তারপরে ঠিক বি সি, যেন এই সিকোয়েন্সটা মেনটেন করে, যেন বি দিয়ে শেষ হয়েছে বি দিয়ে শুরু হয়েছে, যদি সিকোয়েন্স মেনটেন করে তাহলে দ মেথড অ্যাপ্লাই করব, হয়ে যাবে। যদি মনে করো এখানে এ বি আছে, এখানে সিবি আছে, বিটা পরে আছে, তাহলে আমরা কি করব, বিটাকে সামনে নিয়ে আসবো, তার মানে এই নাম্বারটাকেও পাল্টে দিব। একটা রেশিও ধরো বিসি যদি থাকে 3:4, তার সিবি কত হবে, সিবি হবে 4:3। এদিকে পাল্টে দিলে, যদি পাল্টে দিয়েছি তার মানে এদিকেও আমাকে কি করতে হবে, পাল্টে দিতে হবে। বোঝা গেল, ওই সিকোয়েন্সটা মনে রাখবে, যদি বি দিয়ে শেষ হয়, প্রথম রেশিওটা যদি অনুপাতটা বি দিয়ে শেষ হয়, পরের অনুপাতটা যদি বি দিয়ে শুরু হয়, যদি এই সিকোয়েন্সটা মেনে চলে, তবেই কিন্তু আমি এই দ মেথড অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? এটা শুধুমাত্র দুটোর ক্ষেত্রে, এরকম দুটো রেশিও দেওয়া থাকলে ইজিলি করা যাবে। এবার দুটোর বেশি হলে সেটাও দ মেথডে করা যাবে না, তখন আমরা তাকে কি করব, এলআর মেথড ইউজ করব। এলআর মেথড মানে এল মানে লেফট, আর মানে রাইট। কেন নাম দিয়েছি এলআর মেথড সেটা বলে দিচ্ছি। মেথড একটু শর্টে লিখছি, ধরো ধরো A:B একইভাবে দিচ্ছি 1:2, B:C 3:4, C:D ধরো 5:6 দেওয়া আছে। তাহলে এখান থেকে কি চাইছে, ধরো ABCD চাইছে কত হবে, বা আমি বলতে পারি এসি কত হবে, এটাও চাইতে পারে, বা বলতে পারি বিডি কত হবে, এটাও চাইতে পারে, বা বলতে পারি এডি কত হবে, এটাও চাইতে পারে। এতগুলো কোশ্চেন হতে পারে, ঠিক আছে, এতগুলো কোশ্চেন হতে পারে। তো এই এলআর মেথড জিনিসটা কি, এলআর মেথড করতে গেলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে ABCD চারটে কি আছে, অ্যালফাবেট আছে, এই চারটে অ্যালফাবেটকে আমরা পরপর একটু গ্যাপ দিয়ে লিখে দিলাম, ABCD লিখে দিলাম। এই মেথডটার নাম কি বলেছি, এলআর মানে লেফট রাইট মেথড। কেন নাম দিয়েছি বলে দিচ্ছি আমি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ABCD চারটে অ্যালফাবেট যেটা আছে আমি ওটা লিখে দিলাম। প্রথমে AB এর ভ্যালু দেখো কি আছে 1:2, তার মানে 1:2 AB এর নিচে লিখে দিলাম। তারপর BC এর ভ্যালু হচ্ছে 3:4, তাহলে B এর নিচে লিখবো 3, C এর নিচে লিখলাম 4। এই লাইন বরাবর লিখবো, এমনটা নয় এখানে 3 লিখলাম এখানে 4 লিখলাম, এরকম করবে না। যে লাইন বরাবর লিখবে ওই লাইন বরাবর যেন একই লাইনের জন্য নাম্বারগুলো থাকে। CD এর ভ্যালু কি আছে 5:6, তাহলে C এর ভ্যালু 5 আর D এর ভ্যালু 6, কমপ্লিট লিখে দিয়েছি। দেখো এই জায়গাগুলো গ্যাপ আছে, কোথায় কোথায় গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে আছে, এখানে আছে, আর নিচে দুটো আছে। এই যে নাম্বারগুলো গ্যাপ আছে, এই নাম্বারগুলো গ্যাপগুলোকে পূরণ করতে হবে। কি করে পূরণ করব না, যে লেফট রাইট এলআর মেথড নাম দিয়েছি, মানে এই বক্সের লেফট আর রাইটে যে নাম্বার থাকবে তাকে কপি করে নিতে হবে। তাহলে এর রাইটে তো ফাঁকা কিছু নেই, কিন্তু লেফটে নাম্বার আছে, কত আছে 2 আছে, তাহলে 2কে কপি করে 2 লিখে দিলাম। আবার দেখো এই বক্সের লেফটে চলে এসেছে 2, তাকে কপি করে 2 লিখে দিলাম। ক্লিয়ার? এবারে এই বক্সের রাইটে কেউ নেই, লেফটে আছে 4, তাহলে 4কে কপি করবে। এর লেফটে কেউ নেই, রাইটে কত আছে, এই বক্সের রাইটে 3 আছে, তাহলে এই 3কে কপি করবে, এই 5 কপি করবে, এখানে 5 কপি হবে। ক্লিয়ার? লেফট রাইট কপি করলাম, কিভাবে বোঝা গেল? তাহলে কপি করে এবার ডাইরেক্ট প্রোডাক্ট করে দেবো, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট করতে গেলে কি করবো, 5 3 15 একে 15 অনুপাত 5 3 15 2 30 অনুপাত 5 4 20 20 দিয়ে 40 অনুপাত
4 2 8 8 6 48, এই যে বেরোলো, এটা বেরোলো, এটা কি বেরোলো, এটা বেরোলো এ বি সি ডি। এবিসিডি বেরিয়ে গেছে। এবার তোমাকে কোশ্চেন যা দেওয়া থাকবে, এডি দেওয়া থাকলে এডি লিখতে পারবো, ঠিক আছে, বিডি দেওয়া থাকলে বিডি করতে পারবো। বিডি কত হবে, 40 আর 40। দেখো যখনই বিডি বের করবো আমি কত চলে আসবে বলো তো, 40:48 চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে আবার কাটাকাটি করতে হবে। 40 48 লসাগু কত হয়, 8 হয়। তাহলে 8 দিয়ে আমাকে কাটাকাটি করতে হবে, 8 5 40, 8 6 48। তাহলে সেক্ষেত্রে বিডির ভ্যালু কত হয়ে যাবে, যদি আমাকে এটা তো এবিডির এবিসিডির ভ্যালু বেরিয়ে গেল, ধর এসির ভ্যালু চেয়েছি, এসি মানে এ এইটা, সি এইটা, তাহলে এসির ভ্যালু কত হবে, এসির ভ্যালু হবে 15:40। এবার কাটাকাটি করবো কত দিয়ে, 5 দিয়ে, এদের এসি কত হবে, 5 হবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 যা 15, 5 8 যা 40। সবসময় অ্যান্সার কিন্তু লোয়েস্ট ফর্মে হবে, রেশিও সবসময় কিন্তু লোয়েস্ট ফর্মে লিখতে হয়, এটা যেন মাথায় থাকে। ওকে, তাহলে এইভাবে দুটো বা তিনটে বা তার বেশি, এই এলার মেথড সবসময় মনে রাখবে, 3টে রেশিও, এরকম 3টে রেশিও, ঠিক আছে, বা তার বেশি যদি রেশিও দেওয়া থাকে তখন আমরা কিন্তু এলার মেথডটা ইউজ করব। ওকে, আর শুধুমাত্র যদি দুটো মেথড দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব ওই দ মেথড। বোঝা গেল? চলো এবারে বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখা যাক কি আছে। ফার্স্ট অফ অল একের দাগ, একের দাগে কি বলেছে দেখো, বলেছে এক্স ওয়াই দেওয়া আছে, ওয়াই জেড দেওয়া আছে। কি আছে, এক্স ওয়াই দেওয়া আছে কত, এক্স ওয়াই আছে 10 13, আর ওয়াই জেড আছে কত, ওয়াই জেড আছে 5:7। আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে এক্স জেড, এটা কত হবে, এক্স জেড এটা কত হবে। ওকে, তো এই সিম্পল ব্যাপার, লিখেছিলাম কত, 10:13, 5:7, 10, তাহলে কত হলো 50, 13 5 65, 91। কি চেয়েছে, এক্স আর জেড, এক্স এইটা জেড এইটা, তাহলে কত হবে অ্যান্সার, 50:91। ক্লিয়ার, এটা হবে অ্যান্সার, অপশন বি হবে অ্যান্সার। একদম দেখো সোজাভাবে লেখা গেছে। 2 নাম্বার, 2 নাম্বার কি বলেছে দেখো, বলেছে এক্স ইকুয়াল টু 2/3 ওয়াই। যদি এরকম দেওয়া থাকে আমরা ডাইরেক্ট বলতে পারি এক্স ইস টু ওয়াই সমান কত হবে, এক্স ইস টু ওয়াই সমান, দেখো ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি, এক্স ইস টু ওয়াই সমান, আগে উপরে 2 আছে, 2:3 হবে। তাহলে একইভাবে আরেকটা আমি বলতে পারি ওয়াই ইস টু জেড কি হবে, 1:7 হবে। প্রথমে 2, তারপরে 3, যেরকম আছে। দেখো এবারে কি এক্স ওয়াই ওয়াই জেড পেয়ে গেলাম, তারপর কি চেয়েছি, এক্স ওয়াই জেড চেয়েছি, দুটো দেওয়া আছে, এই দ মেথড ইউজ করে কিন্তু করতে পারবে। ওকে, চলো নেক্সট 3 নাম্বার। 3 নাম্বারটা আর একটু আলাদা দেওয়া আছে, তাকেও আমি কি করে সিম্পলিফাই করতে হয় বলে দিচ্ছি। 3 নাম্বার কি দেওয়া আছে, 3 নাম্বার আছে এবি দেওয়া আছে, এটা ভগ্নাংশে দেওয়া আছে। এবির ভ্যালু কত আছে, 1/9:1/3, ভগ্নাংশে দেওয়া আছে। তো এটাকে করতে গেলে আমরা কি করব, 1/9টা রাখবো, যদি এরকম দুটো ভগ্নাংশ দেওয়া থাকে গুণ আকার, গুণ লিখে দেবো, অনুপাতের জায়গায় কি করব, অনুপাত ছিল অনুপাতের জায়গায় গুণ করব, গুণ চিহ্ন দেবো, দিয়ে শেষ মানে সেকেন্ডে যে ভগ্নাংশ থাকবে তাকে উল্টে দেবো, 3-1 করব, দিয়ে কাটাকাটি করব, 3 একে 3, 3 3 9, তাহলে এই পদ কত দাঁড়াচ্ছে আমার 1/3, 1/3 মানে কত 1:3। তাহলে দেখো ভগ্নাংশ দেওয়া ছিল, সেখান থেকে গোটা নাম্বার আমি পেয়ে গেলাম কিভাবে, 1:3। ওকে, একইভাবে বিসি বের করব, বিসি কত আছে 2/3:1/5। তার মানে আমি বলতে পারি 2/3 ইন্টু 5-1 কাটাকাটি হবে না, তার মানে কি পড়ে থাকবে, 10-3 পড়ে থাকবে, তার মানে এটা হবে 10:3 হবে। ওকে,
নাও সিডি, সিডি দেওয়া আছে কত, 1 এর 2, 1 এর 2, 2 এর 5, তার মানে 1 এর 2 ইন্টু 5 এর 2, তার মানে 5 এর 4, তার মানে 5:4। ব্যাস এবি বিসি সিডি দেওয়া আছে। তোমাকে কি চেয়েছে, তোমাকে এবি সিডি চেয়েছে, তার মানে ওই এলআর মেথড ইউজ করবে, এলআর মেথড ইউজ করে করা যাবে। তো এটা আমি একটু করে দিই কিভাবে চটপট করতে হবে। দেখো রেশিওটা কিভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, অনেক জিনিস তোমাদেরকে বারবার ধরে বলছি মনে রাখতে হবে। দেখো এখন আমি আর এবিসিডি উপরে আর হেডিং দেবো না, এবি আছে কত 1:3, তার মানে 3টাকে 3বার লিখবো, কেন আমরা তো দেখেছি উপরের যে লাইনটা ছিল ওটা দুবার কপি হয়েছিল। তারপর 10 3, তার মানে 10টা দুবার হবে, 3 দুবার হবে। তারপর আছে 5 4, 5টা 3বার হবে, 4টা একবার হবে। ব্যাস ক্লিয়ার। এবারে প্রোডাক্ট করে দাও, কত হলো 50, 150, 45, 36, এইটা হবে অ্যান্সার। অপশন এ হবে অ্যান্সার, অপশন এ হবে অ্যান্সার 3-এর দাগে। বোঝা গেল কিভাবে করলাম। চলো কোশ্চেন নাম্বার 4। এই অনুপাতগুলোর কিছু নাম আছে, ঠিক আছে, আমি একটু আগেই বলেছিলাম যে যে অনুপাত থাকবে যদি x:y থাকে, x অনুপাত যদি y থাকে, xটাকে বলেছিলাম কি, xটাকে বলেছিলাম পূর্বপদ, yটাকে বলেছিলাম উত্তরপদ, বলেছিলাম তো। এরপরে কিছু ডেফিনেশন আছে সেগুলো একটু বলে দিচ্ছি, আগে কিছু অঙ্ক করে নেই 10 পর্যন্ত, তারপর আমি ওখানে আবার ফেরত যাচ্ছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটা 3-এর দাগ এটা ছিল, ঠিক আছে, এক্ষেত্রে মুছে দিন অন্যর সাথে মিলে যাবে। এটা 3-এর দাগে ছিল। নাও কোশ্চেন নাম্বার 4 কি আছে না, a:b:c, এটা দেওয়া আছে কত 2:3:4। কি চেয়েছে, চেয়েছে a/b, a/b b/c/c/a, এটার ভ্যালু চেয়েছে। তো এই টাইপের এক্সপ্রেশন থাকলে ডাইরেক্ট এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 4 বসিয়ে দাও। তাহলে কত হবে, এর ভ্যালু 2/3 অনুপাত 3/4 অনুপাত 4/2, 4/2 মানে তো 2, তাহলে 2-এর 3 আর 4 মানে লসাগু কত হচ্ছে 12 হচ্ছে। 12 দিয়ে গুণ করলে কি হবে, 12 দিয়ে গুণ করলে হবে, এটা হচ্ছে 8 হবে, এটা হবে 4×3 = 12, 3×3 = 9, আর এটা 12 দিয়ে গুণ করলে হবে 6×4 = 24। এটা হবে অ্যান্সার কার, এইটা। কেন 12 দিয়ে গুণ করলাম, সবসময় মনে রাখবে ভগ্নাংশের রেশিওতে থাকলে তাকে এদের এলসিএম মানে লসাগু দিয়ে গুণ করতে হবে। কোনগুলো লসাগু না, হরে, হর মানে ভগ্নাংশের নিচে যে নাম্বারগুলো থাকবে সেই হরের যেটা লসাগু হবে ওই লসাগু দিয়ে যদি আমরা গুণ করি ভগ্নাংশগুলোকে প্রত্যেকটাকে, তাহলে সেই হরগুলো কি হবে, কেটে যাবে, তাহলে ভগ্নাংশ থাকবে না, কটা নাম্বার চলে আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 5, পিকিউ দেওয়া আছে, কিউআর আছে, আরএস আছে, তাহলে 3টা রেশিও দেওয়া আছে, আমরা এলআর মেথড ইউজ করব, হয়ে যাবে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 6, 6-এরটা কি করতে হবে দেখো বলে দিচ্ছি, 5-এরটা নিজেরা করে নিবে, এলআর মেথড ইউজ করবে। ওকে, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে না, বলেছে 4x = 5y = 6z, এটা দেওয়া আছে, চেয়েছে x:y:z কত হবে। তো 4x কে আমরা লিখতে পারি x/1/4, y/1/5, z/1/6, এটা লেখা যাবে, ঠিক আছে, এগুলো লেখা যায়। যেহেতু বাই আছে তাহলে নিচে নামাতে গেলে তাকে 1/, করতে হবে, তবে গিয়ে ওগুলো করা যায়। মানে ax এটাকে আমি লিখতে পারি x/1/a, তার মানে এটাকে ঘুরে যখন এটা উপরে যাবে এটা এর সাথে গুণ হয়ে যায়, ax/1 হয়, সেই 1টা নিচে লেখা হয় না, শুধুমাত্র x লেখা হয়, ওটা লেখা যায়, ঠিক আছে। এখন দেখো x/এত, y/এত, z/এত যদি এরকম থাকে তাহলে আমি x:y:z ডাইরেক্ট বলতে পারবো। কোনগুলো যদি হুবহু দেখো x এর সাথে x, y এর সাথে y, z এর সাথে z, যদি এরকম যদি হুবহু মিলে যায় তখন আমি ডাইরেক্ট বলতে পারি রেশিও কোনটা হবে, রেশিও যে নিচে যেটা আছে এগুলো রেশিও হবে 1/4 অনুপাত 1/5 অনুপাত 1/6, এটা হবে রেশিও, ডাইরেক্ট বলা যায়। তাহলে এখানে দেখো লসাগু কত হবে, এখানে লসাগু হবে 2, 3,
কিন্তু 12×5 হবে লসাগু, তাহলে 60 দিয়ে গুণ করলে কত হবে? 60 দিয়ে গুণ করলে এটা হবে 15 হবে, এটা হচ্ছে তোমার 12 হবে, এটা হবে 10 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার x/y/z। 15, 12, 10, অপশন ডি হবে অ্যান্সার। বোঝা গেল? সাতেরটা হচ্ছে এলআর মেথড। এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, সিডি দেওয়া আছে। এলআর মেথড ইউজ করবে, এডি পেয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 8, 8এরটা দেখো কি বলেছে না, এ এর 25% সমান বি এর 15% সমান সি এর 10%, এটা দেওয়া আছে। তো এর মানে আমরা কি জানি? এর মানে আমরা জানি গুণ, তাহলে গুণ দিলাম 25%। 25% মানে কত? 25% মানে হচ্ছে 25/100, মানে 1/4 সমান বি এর 15%। 15% মানে কত? 15/100, 5 3 15, 5 20 100, তার মানে 3/20 ইন্টু সি এর 10% মানে 1/10 হলো। তাহলে 10 20 আর 4 লসাগু কত হবে রে? 2 2 2 5 2 10, আবার 2 4 4 5 20, 20 10 লসাগু 20 হবে। তো 4 10 আর 20 লসাগু কত হবে? 20 হবে। না সরি, এখানে লসাগু করা যাবে না, এখানে কি করতে হবে দেখবে। তার মানে এটাকে আমি ডাইরেক্ট বলতে পারি কি হবে, a/4 লিখতে পারি, আর বি বাই উল্টে দিব, 3/20 ছিল, এটা হবে 20/3 হবে, আর c/10 হবে। ওকে, এটা হলো a/b/c যেটা দেওয়া আছে সেটা বের করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট কি বের করলাম? আমি বের করলাম a/b/c বের করছি, একটু আগেই বললাম, ওটা থেকে ডাইরেক্ট রেশিওতে করা যায়। তাহলে a/b/c কি হবে? এটা হবে 4:20/3:10, এটা করা যাবে, যেহেতু নিচে যেটা থাকে সেটাই রেশিওতে করা যায়। কিন্তু দেখো দুটো নাম্বার গোটা আছে, একটা ফ্র্যাকশন 3 রয়ে গেছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে করে দাও, অ্যান্সার হয়ে যাবে 12, 3 দিয়ে কাটলে 3 কেটে যাবে 20, আর 10 3 30। তাহলে এবিসির ভ্যালু কি হলো? এটা হচ্ছে এবিসির ভ্যালু। তাহলে বোঝা গেল রেশিওর অঙ্কগুলো কিভাবে করতে হবে। খুবই সোজা অঙ্ক, ঠিক আছে। কিছু কিছু স্পেশাল কিছু আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে, দিলে কিন্তু ইজিভাবে করা যাবে। এখন একটু ডেফিনেশনগুলো বলে দিই। ফার্স্ট অফ অল আমি কি বলেছিলাম? x/y, সেখানে x কে বলেছিলাম পূর্বপদ, y কে বলেছিলাম উত্তরপদ। ক্লিয়ার? এখন দেখো এই যে x/y একটা রেশিও আছে, এই রেশিও দুটো টার্ম যদি ইকুয়াল হয়ে যায়, দ্যাট মিন্স এক্সাম্পল ধরো 3:3, তাহলে এই ধরনের অনুপাতকে যখন দুটো টার্ম পূর্বপদ আর উত্তরপদ যদি সেম হয়ে যায়, এই ধরনের দুটো টার্মকে কি বলা হয়? সাম্যানুপাত। কি বলা হয়? সাম্যানুপাত বা রেশিও অফ ইকুয়ালিটি, সাম্যানুপাত। দন্তস আকার ময়াকার, সরি ময়জফলা আকার, ময়জফলা আকার দন্তনে হস্য পয়াকার তো, সাম্যানুপাত বা রেশিও অফ ইনইকুয়ালিটি, সরি ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি নয় ইকুয়ালিটি। আর যদি ইকুয়াল না হয়, যদি ইকুয়াল না হয় তখন হচ্ছে বৈষম্যানুপাত। কি? বৈষম্যানুপাত। ওকে, বৈষম্যানুপাত, এটা তখন মধ্যাংশ হয়ে যাবে আর দন্তাংশ থাকবে না। নাও যদি এক্সটা ওয়াই থেকে বড় হয় তখন কি হবে? এক্সটা ওয়াই থেকে বড় হলে তখন তাকে বলা হয় গুরু অনুপাত, গুরু অনুপাত। আর এক্সটা ওয়াই থেকে ছোট হলে তখন তাকে বলা হয় লঘু অনুপাত, লঘু অনুপাত। ওকে, গুরু অনুপাত, লঘু অনুপাত। ধরো x/y আছে, সেটা যদি আমরা y/x করি, উল্টে দিই, তখন তাকে বলা হচ্ছে ব্যস্ত অনুপাত। কি বলা হয় তখন তাকে? তখন তাকে বলা হয় ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। কি বলা হয়? ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, রেশিও অফ ইনভার্স বা ইনভার্স রেশিও বলতে পারি। ওকে, আর একটা হচ্ছে যৌগিক অনুপাত। ধরো দুটো অনুপাত দেওয়া থাকে, যৌগিক বা মিশ্র অনুপাত বলতে পারি। ধরো a/b আছে,
আর একটা C/D আছে, দুটো বা দুটোর বেশি, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যতগুলোই থাকুক না কেন, ঠিক আছে, এখানে যতগুলোই থাকুক না কেন, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলতে বোঝায় কি, অনুপাতের পূর্ব পদগুলোর গুণফল, যতগুলো অনুপাত থাকবে সবার পূর্ব পদগুলোর গুণফল, অনুপাত উত্তর পদগুলোর গুণফল। এক্ষেত্রে আমি যেহেতু দুটো আছে তাই দুটোর ক্ষেত্রে করে দেখালাম। তিনটে থাকবে, যতগুলো অনুপাত থাকবে সবার পূর্ব পদগুলোর গুণফল, অনুপাত উত্তর পদগুলোর গুণফল, এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। বোঝা গেল? এই গেল মোটামুটি ডেফিনেশনগুলো ছিল, একটু বলে দিলাম। তার সামানুপাত কি না, যদি টার্মগুলো ইকুয়াল হয়ে যায় তখন সেটা হবে সামানুপাত, আর যদি ইকুয়াল না হয় সেটা হচ্ছে বৈষম্যানুপাত। ওকে, ফার্স্ট টার্মটা যদি বড় হয় সেক্ষেত্রে তার নাম হচ্ছে গুরু অনুপাত। যেমন এক্সাম্পল দেখো 3:2, দেখো 2 থেকে 3 বড়, তার মানে সেটা হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত আমি বলতে পারি 1:5, দেখো একটা 5 থেকে ছোট, সেটা হচ্ছে লঘু অনুপাত। ব্যস্ত অনুপাত ধর 1:2 আছে, তার ব্যস্ত অনুপাত হবে 2:1। ওকে, আর একটা হচ্ছে মিশ্র বা যৌগিক অনুপাত। এই যে বললাম, পূর্ব পদগুলো যতগুলো অনুপাত দেওয়া থাকবে, পূর্ব পদগুলোর গুণফল, অনুপাত উত্তর পদগুলোর গুণফল, যেটা বেরোবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ওকে, তো পরেরটা এবারে প্রপোর্শন থেকে শুরু হয়ে যাচ্ছে। রেশিও আর প্রপোর্শন দুটো মিলেমিশে আছে। তো এই গেল মোটামুটি রেশিওর কনসেপ্ট, অনুপাতের কনসেপ্ট, কিভাবে আমরা অনুপাত মানে অনুপাত কি হতে পারে, রিলেশন কিভাবে হয়, তারপর অনুপাত থেকে ভগ্নাংশে কিভাবে কনভার্ট করব, ভগ্নাংশ থেকে রেশিওতে কিভাবে ব্যাক করব, এর কিছুগুলো ফর্ম আছে সেগুলো আমাকে জানতে হবে। মাঝে মাঝে শর্ট কোশ্চেন এখান থেকে দেয়। আর দুটো রেশিও দেওয়া থাকলে তার সলিউশন কিভাবে করব, তিনটে দেওয়া থাকলে তার কিভাবে করব, তিনটের বেশি থাকলে কিভাবে করব, সেগুলো আমি কিন্তু বলে দিয়েছি। ওকে, তো নেক্সট ক্লাস থেকে আবার শুরু হবে কোশ্চেন নাম্বার 9 থেকে, মোটামুটি 8 to 8 কমপ্লিট করে দাও, প্লাস যেগুলো বললাম সেগুলো একটু খাতায় লিখে নেবে ভিডিওগুলো দেখে, ঠিক আছে? তো ঠিক আছে, থাক আজকে এই পর্যন্ত, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, ঠিক আছে? চলো বাই।